নববর্ষ মানেই পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করার দিন, যা মূলত সম্প্রীতি এবং সমৃদ্ধির প্রতীক। সাধারণভাবে এই দিন আমরা পরিচিত অপরিচিত সকলকে জানাই শুভকামনা, যেটা আমরা বলে থাকি শুভ নববর্ষ। এই দিনে হালখাতা, বৈশাখী মেলা, শোভাযাত্রা ইত্যাদি বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে বাঙালি সেদিন তার ঐতিহ্যবাহী পোশাক অর্থাৎ ছেলেরা ধুতি পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরে একটা নিজস্বতা সাজ নিয়ে সেদিন এই উৎসবে মেতে ওঠে। শহর অঞ্চলে আমরা কিন্তু এর আভাস অনেক আগে থেকেই পেতে শুরু করি। কারণ কি? চৈত্র সেল। এই চৈত্র সেল হচ্ছে এক মোক্ষম আভাস, যেটা আমরা আগে থেকেই পেতে শুরু করি যে পয়লা বৈশাখ বা নববর্ষ আসছে। আর গ্রামাঞ্চলের উৎসবের মেজাজ শুরু হয়ে যায় চৈত্র মাসের শুরু থেকে। গ্রামে গ্রামে বাবা তারকনাথের চরণের সেবা লাগে। মহাদেব এই সুরালো কণ্ঠের আহ্বান দিয়ে গ্রামে গ্রামে গাজন সন্ন্যাসীরা এবং মহিলারাও অবশ্য তারা গিয়ে ভিক্ষা চান বা দান চান। শিবের গাজন, ধর্ম পূজা, শীতলা পূজা, নীলের উপবাস, চড়কের মেলা ইত্যাদির মাধ্যমে গোটা চৈত্র মাস ধরে চলে এক উৎসবের মেজাজ। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এখানে এসেছি বাংলা নববর্ষ সম্বন্ধে তোমাদের সামনে দু চারটে কথা পরিবেশন করতে। নববর্ষ কি, কেন আমরা এই দিনটা উদযাপন করে থাকি এবং এটা এই উৎসবের উৎস কি, সে নিয়ে আমরা দু চারটে কথা আলোচনা করব এখানে। তা চলো বন্ধুরা, এবার শুরু করা যাক। এসো হে বৈশাখ এসো এসো। না, আমি গান গাইতে পারি না, কিন্তু এই কবির এই গানের কথাটুকু বলতে গিয়ে সুরের আভাসটা বেরিয়ে এলো। যদি আমি কোনো গায়ক নেই, শুধু গায়ক নেই তা নয়, আমি কোনো গবেষক নই, আমি ইতিহাসবিদ নই, আমি অতি সাধারণ একজন মানুষ। এখানে বিভিন্ন জিনিস নিয়ে আমি ইউটিউবে ভিডিও করে থাকি। যাই হোক, সেটা নিয়ে এখন আলোচনার বিষয় নয়। এই কবির গানের মধ্য দিয়ে আমার আজকের এই বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডার, আমি এখন এই ক্যালেন্ডার না বলে আমি বরঞ্চ একটু বাংলা শব্দই ব্যবহার করি, বর্ষপঞ্জি। বাংলা বর্ষপঞ্জির প্রথম দিনটি হচ্ছে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের প্রথম দিন, যা বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক লোক উৎসব। বাঙালির নিজস্ব একটি বর্ষপঞ্জি আছে এবং সেই বর্ষপঞ্জিতে 12টা মাস আছে। সেই মাসগুলো বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বিভিন্ন নামে সেগুলো অভিহিত করা হয়। এই 12টা মাসে প্রতি 2 মাস একটি করে ঋতুও করা আছে, অর্থাৎ 12 মাসে 6টা ঋতু। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অঘ্রাণ হেমন্তকাল, পৌষ মাস শীতকাল এবং ফাল্গুন চৈত্র বসন্তকাল। কিন্তু আমরা বাঙালিরা, বিশেষ করে শহুরে বাঙালিরা, আশ্চর্যজনকভাবে বাংলা বর্ষপঞ্জি সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। গুটি কয়েক বিশেষ দিন ব্যতিরেকে আমরা বাংলা মাস বা তারিখ মনেই রাখি না।
যেমন ধরো পয়লা বৈশাখ, সেদিনকে নববর্ষ আমরা অবশ্যই মনে রাখি। এরপর আসে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। পরের মাসে, জ্যৈষ্ঠ মাসে 11ই জ্যৈষ্ঠ, যেটা আমাদের আর এক বাঙালি কবি নজরুল ইসলামের জন্মদিন। তারপরেই আমাদের মনে পড়ে 22শে শ্রাবণ, সেদিনকে রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। এই 4টে দিন গ্রীষ্মকাল এবং বর্ষাকালের মধ্যে। আসল ব্যাপারটা আমার মনে হয়, আমাদের দৈনন্দিন জীবনে বাংলা বর্ষপঞ্জি বিশেষ কোনো কাজে লাগে না। যদিও আমরা বাঙালির ঘরে ঘরে পঞ্জিকাটা রাখি, কিন্তু আমাদের যেহেতু দৈনন্দিন জীবনে এর কোনো ব্যবহারিক প্রয়োগ নেই, তাই এটার ব্যাপারে আমাদের এই উদাসীনতা। তবে গ্রাম বাংলায় এখন অবশ্য এর ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে আছে, বিশেষত কৃষি সংক্রান্ত বিষয়। সে যাই হোক, এবার আমি ফিরে আসি মূল বিষয়ে। যেটা বলছিলাম, নববর্ষ মানেই পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করে নেওয়ার একটা দিন। এই দিন মানুষ সম্প্রীতি ও সমৃদ্ধির দিন হিসেবে এটাকে মেনে নেয়। এই দিনে আমরা চেনা জানা, পরিচিত অপরিচিত সকলকেই শুভ কামনা জানাই, বলে থাকি শুভ নববর্ষ, অর্থাৎ আগামী দিনগুলো তার যেন শুভ হয়। এই দিনে হালখাতা ছাড়াও বিভিন্ন মেলা বা উৎসবের মাধ্যমে আমরা এটা উদযাপন করে থাকি। আর গ্রাম বাংলায় সবাই মেতে ওঠে এক উৎসবের মধ্যে দিয়ে। বাবা তারকনাথের চরণের সেবা লাগে মহাদেব, এই শব্দবন্ধর মধ্যে দিয়ে তারা গ্রামের বাড়ি বাড়িতে গিয়ে ভিক্ষা প্রার্থনা করে। এই ভিক্ষাটা মূলত শিবের গাজন, ধর্ম পূজা, শীতলা পূজা, নীলের উপবাস, চড়কের মেলা ইত্যাদি গোটা মাসে যে সমস্ত উৎসব হয় তার জন্য তারা চাল, ডাল, তেল এবং অবশ্যই টাকা পয়সা সংগ্রহ করে, যার মাধ্যমে তারা এই উৎসবগুলো সংগঠিত করে থাকে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করে, যা বাঙালির সংস্কৃতির রূপকে ফুটিয়ে তোলে। বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সেখানে নাগরদোল্লা, কুটির শিল্পর তৈরি জিনিস, জামা কাপড়, পিঠে পুলি, এছাড়া ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের সমাহার থাকে। মেলা চলে প্রায় মাসাধিকাল ধরে। নববর্ষের দিন সকালবেলা শহর এবং গ্রামে উভয় ক্ষেত্রেই প্রভাত ফেরির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নতুন বছরকে স্বাগত জানানো হয়। শহর অঞ্চলে বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানও হয়। অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষর দিনকে অবশ্যই স্বাগত জানানো হয়। পয়লা বৈশাখ শুধু আমরা পশ্চিমবাংলায় পালন করি তা নয়, বাংলাদেশে এটি একটি জাতীয় উৎসব। আমরা যেমন পয়লা বৈশাখ বলি, বাংলাদেশে সাধারণভাবে এটাকে বলা হয় পহেলা বৈশাখ। কথাটা উর্দু থেকে এসছে, তার কারণ কোনো এক সময় বাংলাদেশ পাকিস্তানের শাসনের আওতাধীন ছিল এবং উর্দুতে পয়লাকে পহেলা বলা হয় এবং সেখান থেকেই বাংলাদেশে এই প্রচলনটা তৈরি হয়েছে। সে যাই হোক, পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ, তাতে কিন্তু মূল উৎসবের সুরে কোনো তারতম্য ঘটে না। বাংলাদেশে এটি একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত এবং এই উৎসবের পিছনে আছে রক্তের বিনিময়ে অনেক যুবকের প্রাণ দিয়েছিল কেন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। সেটা নিয়ে পরে একদিনকে আলোচনা করা যাবে, ভাষা আন্দোলন নিয়ে। এই পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে রমনা ময়দানের বটমূলের একটা বিশাল বড় বট গাছ আছে এবং আমাদের তো একটা বোটানিক্যাল গার্ডেনের মতন,
তারই কাছে ছায়ানট বলে বাংলাদেশ যে সাংস্কৃতিক কেন্দ্র, একটি 6 তলা বিশাল ভবন, সেই ছায়ানটে এসে শেষ হয় এবং সেখানেই হয় সেই বটগাছের মানে বটমূলে, বটগাছের নিচে শুরু হয় মূল অনুষ্ঠান। আর এই বটগাছকেই সাক্ষী রেখে, যেটা আমি বললাম, একদিনকে শুরু হয়েছিল ভাষা আন্দোলন। ছায়ানটের নববর্ষের উৎসব ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত। আগে এই উৎসবের নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। তারপরে বাংলাদেশের বিভিন্ন পালাবদলের সময় শাসক দল এর নাম পরিবর্তন করে রাখে আনন্দ শোভাযাত্রা। বছর দুয়েক সেই আনন্দ শোভাযাত্রা চলেছিল। এরপরে আসে আবার পালাবদল এবং বাংলাদেশের নির্বাচিত সরকার। অস্থায়ী সরকারের সময় যে আনন্দ শোভাযাত্রার নামটি ছিল, তারা সেটি বদলে এই 1433 খ্রিস্টাব্দে এই শোভাযাত্রার নাম দেয় বৈশাখী শোভাযাত্রা। অর্থাৎ বৈশাখ মাসের শুরুতেই হয় বলে এটার নাম বৈশাখী শোভাযাত্রা দেওয়া হয়। সে যাই হোক, বাংলাদেশের নববর্ষ উদযাপন করা হয় একটি বিশেষ নির্দিষ্ট দিন, সেটি হলো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর 14ই এপ্রিল। 1966 সালে বাংলাদেশে অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি গঠন হয়। সেই কমিটিতে পুরনো বাংলা বর্ষপঞ্জিকে সংশোধিত করে সেখানে একটি নতুন বর্ষপঞ্জি করা হয়, যাতে প্রথম 5 মাস 31 দিন, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র, বাকি মাসগুলো অর্থাৎ বাকি 7টি মাসকে 30 দিন হিসেবে বানানো হয়। আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র। তার ফলে কি হলো, প্রথম 5টি বাংলা মাস হলো 31 দিনে, তারপরের 7টি মাস হলো 30 দিনে। শুধুমাত্র লিপ ইয়ার সালে ফাল্গুন মাসটাকে 31 দিন করা হয়, যাতে 365 দিনের হিসেবটা ঠিক থাকে এবং লিপ ইয়ারের ক্ষেত্রে সেটা 366 দিন হয়। এরপর 1394 সালে আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে গ্রহণ করা হয়। সেই থেকেই বাংলাদেশে জাতীয় দিনপঞ্জির সূচনা এবং প্রতি বছর নববর্ষ উৎসব করা হয় 14ই এপ্রিল ধারাবাহিকভাবে। কয়েক বছর আগে 1426 বঙ্গাব্দে দ্বিতীয়বারের জন্য একটি সংশোধনী আনা হয়। ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে বাংলা বর্ষপঞ্জির একটা সমন্বয় তৈরি করার জন্য বাংলাদেশ বাংলা একাডেমি এই পরিবর্তন আবার নতুন করে আনে। নতুন বর্ষপঞ্জিতে আগে যেমন প্রথম 5 মাস 31 দিনে ছিল, কিন্তু নতুন এই বর্ষপঞ্জিতে প্রথম 6 মাস 31 দিন করা হয় এবং ফাল্গুন মাসটি বাদ দিয়ে বাকি অন্য মাস 30 দিন করা হয়। ফাল্গুন মাসটা শুধু করা হয় 29 দিনে এবং কেবল অধিবর্ষ বা লিপ ইয়ারে ফাল্গুন মাসটা 30 দিনে করে এটা 365 দিন, এবং অথবা অধিবর্ষ বা লিপ ইয়ার সালে এটিকে 366 হিসেবে পূর্ণাঙ্গ একটি বর্ষপঞ্জি তৈরি করে এবং সেটাকেই মেনে চলা হয়। এবার ফিরে আসি আবার পশ্চিমবাংলার কথায়। পশ্চিমবাংলায় বাংলা পঞ্জিকা চন্দ্র এবং সূর্য অনুসারে কখনো 14ই এপ্রিল, কখনো বা 15ই এপ্রিল পড়ে থাকে। সেই হিসেবে আমরা পয়লা বৈশাখ ঠিক করি। এই দিনটি স্কুল কলেজ সমস্ত বন্ধ থাকে এবং আমরা এটিকে সরকারি ছুটির দিন হিসেবে পালন করে থাকি। বিভিন্ন পর্যায়ে বাঙালি ব্যবসায়ীরা এই দিনটিতে নতুনভাবে
ব্যবসা শুরু করার উপলক্ষে বরণ করে নেন বা সেদিনকে তারা হাল খাতা করেন, অর্থাৎ পুরনো হিসেবকে বন্ধ করে আবার নতুন হিসেব তারা চালু করেন। ঐতিহ্যগতভাবে পয়লা বৈশাখ রাত 12টা থেকে শুরু না হয়ে সূর্যোদয় অর্থাৎ ভোর থেকে সূর্য উদয়ের পর থেকে দিনটি শুরু করার রীতি থাকলেও 1402 বঙ্গাব্দের পয়লা বৈশাখ থেকে এই নিয়মটা পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি এটি বাতিল করে ইংরেজি বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে রাত্রি 12টা থেকে দিনের নতুন নিয়ম চালু করার রীতি শুরু করেন। সৌর বর্ষপঞ্জির প্রথম দিনই হলো পয়লা বৈশাখ, অর্থাৎ সূর্য যেদিন রাশিতে প্রবেশ করে তার উপর ভিত্তি করে বাংলা মাসের দিন গণনা শুরু হয়। আগে পয়লা বৈশাখ ঋতুকালীন উৎসব হিসেবে পালিত হতো, কারণ তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ। এই কারণে যে বর্তমানে যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার হয় সেটি তখনকার দিনে ছিল না, ফলে কৃষকদের সাধারণভাবে ঋতুর জল আবহাওয়ার ওপরে তাদের কৃষিকার্য নির্ভর করতে হতো। ঐতিহাসিকরা মনে করেন বর্ষপঞ্জির উদ্ভাবনের প্রথম কৃতিত্ব আরোপ করেন 7ম শতকের রাজা শশাঙ্কের ওপরে। পরবর্তীকালে অবশ্য সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তন করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর দিল্লির সম্রাটরা হিজরি পত্রিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করতেন, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ার কারণে ফসল ফলানোর সাথে এর হিসেবটা ঠিক মতন মিলত না। তাই খাজনা আদায়ের সুষ্ঠু নিয়ম প্রণয়নের উদ্দেশ্যে সম্রাট আকবর বাংলার প্রাচীন বর্ষপঞ্জি একটি সংস্কার আনার আদেশ দেন। তার আদেশে তাঁরই জ্যোতিষী বা জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা বর্ষপঞ্জির প্রবর্তন করেন। 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ বলে এটা পরিচিতি লাভ করে। আরেকটি মত অনুযায়ী বাংলা সনের মূল নাম ছিল তারিখ-এ এলাহি। মোগল সম্রাট আকবর 1585 সালে তার রাজত্বকালের 29তম বর্ষের 10 কিংবা 11ই মার্চ তারিখে এক ডিক্রি জারির মাধ্যমে তারিখ-এ এলাহি প্রবর্তন করেন। সিংহাসন আরোহণের পরপরই তিনি একটি বৈজ্ঞানিক, কর্ম উপযোগী এবং গ্রহণযোগ্য বর্ষপঞ্জির প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সেখানে দিন ও মাসের হিসেবটা যাতে যথাযথভাবে রাখা যায়। বিখ্যাত পণ্ডিত ও সম্রাট আকবরের মন্ত্রী আব্দুল ফজল এ সম্বন্ধে একটি ব্যাখ্যা প্রদান করেছেন। সেখানে তিনি বলেছেন, হিজরি বর্ষপঞ্জি কৃষিকার্যের জন্য মোটেই উপযোগী ছিল না, কারণ চান্দ্র বছরের 31 বছর হয় সূর্য বছরের 30 দিনের সমান, অর্থাৎ চন্দ্র বছরের হিসেবে তখন কৃষক শ্রেণীর কাছ থেকে যে রাজস্ব আদায় করা হতো, অথচ তাদের চাষবাসের সঙ্গে সৌর বছরের হিসেবের একটা মৌলিক পার্থক্য থেকে যেত। একটি চান্দ্রমাস হয় 354 দিনে, কিন্তু অধিবর্ষর ক্ষেত্রে সেটা হয় 355 দিনে। অধিবর্ষ মানে লিপ ইয়ার। একইভাবে আমরা জানি
সৌরবর্ষ হয় 365 দিনে, কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে সেটা হয় 366 দিনে। এর ফলে চান্দ্রবর্ষ এবং সৌর্য বর্ষের মধ্যে ব্যবধান থেকে যায় 11 দিন অথবা 12 দিন। কারণ চান্দ্রবর্ষ 356 দিনে এবং সৌরবর্ষ 365 বা 366 দিনে। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়, যেটা আমরা এখন পয়লা বৈশাখ বলে থাকি। পয়লা শব্দটা বললাম উর্দু বা আরবি থেকে এসেছে। তখনকার দিনে চৈত্র সংক্রান্তির দিনে, মানে চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের শেষ দিন, সেদিনে প্রত্যেক জমিদার, ভূস্বামী, জমির মালিকরা তাদের থেকে বাৎসরিক খাজনা, শুল্ক, মাসুল ইত্যাদি পরিশোধ হতো এবং ঋণও পরিশোধ করা হতো। এবং তাদের কাছে যে সমস্ত পাওনা থাকতো, অর্থাৎ তারা যাদের কাছে পেতেন, সেই সমস্ত পাওনাও তারা আদায় করে নিতেন চৈত্র মাসের শেষ দিন বা সংক্রান্তিতে। পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূস্বামীরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন এবং চালু করতেন বছরের নতুন খাতা। সেই খাতাটাকেই বলা হতো হাল খাতা। হাল শব্দের অর্থ আমরা জানি, অর্থাৎ লাঙল। এটা হচ্ছে চাষের সম্পর্কিত সরাসরি যুক্ত হাল। ফলে গ্রামাঞ্চলে কৃষি কার্য সম্পর্কিত হিসেব একটি খাতায় লিপিবদ্ধ করা হতো, সেই জন্য হাল খাতার নামটি চালু হয়। এখন গ্রাম শহর সকল স্থানে পুরনো বছরের হিসেবের খাতা বন্ধ করে নতুন খাতা খোলা হয় এবং তৎকালীন সময় থেকে ধীরে ধীরে এই হাল খাতা উৎসবটি একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে। বর্তমান সময়ে আমরা এখন হাল খাতার পরিবর্তিত রূপ আমরা দেখতে পাই। বাঙালি ব্যবসায়ীরা সাধারণত হাল খাতা নিয়ে মন্দিরে পুজো দিতে যান। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বিভিন্ন, বিশেষ করে সোনার দোকান, তারা এই হালখাতা অনুষ্ঠান করে থাকেন। শুধু সোনার দোকান নয়, বিভিন্ন জামা কাপড়, মুদির দোকান থেকে বিভিন্ন সামগ্রীর দোকানও হালখাতা করে, অর্থাৎ পুরনো হিসেবে তারা বন্ধ করে নতুন হিসেব চালু করেন এবং তাদের সমস্ত পাওনাটা তারা আদায় করে নেন এবং এই দিন দোকানে লক্ষ্মী এবং গণেশের পুজো করে, নতুন খাতাকে পুজো করে আবার নতুন বছরের হিসেব তারা শুরু করেন। অনেকে অবশ্য পয়লা বৈশাখে এটা না করে অক্ষয় তৃতীয়ার দিন এটা করেন এবং সেটা তাদের নিজ নিজ রুচি বা ইচ্ছার উপর নির্ভরশীল। অনুমান করা হয় বঙ্গাব্দ শব্দটি আকবরের সময় কয়েক শত বছর আগে প্রাচীন দুটো শিব মন্দিরে একটি এর প্রমাণ পাওয়া যায়। প্রমাণ বলবো না, এটা অনুমান ভিত্তিক। ধরে নেওয়া হয় বাংলা বর্ষপঞ্জি শুরু হয় আকবরের সময় অনেক আগে থেকেই। বাংলা বর্ষপঞ্জি রীতি আকবরের পূর্বে হুসেন শাহ দ্বারাই হয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করেন, কিন্তু সবটাই অনুমান ভিত্তিক। এর কোনো নির্ভরযোগ্য নথি বা প্রমাণ পাওয়া আজও যায়নি। ইতিহাসবিদ নীতিশ সেনগুপ্ত বলেন, বাংলা বর্ষপঞ্জির প্রচলন যিনিই করে থাকুন না কেন, সে হুসেন শাহ বা আকবর, এর ঐতিহ্যবাহী কারণ হলো বাংলা বর্ষপঞ্জির ওপর ভিত্তি করে বসন্তের ফল সংগ্রহ এবং রাজস্ব আয়ের দিনটি একটি সহায়ক ছিল। কেননা ইসলামী হিজরি সনের ক্ষেত্রে রাজস্ব আদায়ের দিন ঠিক ঠিক করতে গিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হতো, তাই একে বলা হতো ফসলি সন, অর্থাৎ ফসল তোলার সময়কে যে খাজনা আদায় হতো, এই জন্য এটাকে বা বঙ্গাব্দকে তখন বঙ্গাব্দর বদলে ফসলি সন বা ফসলি সন বলা হতো। অনুমান করা হয় 12টি নক্ষত্রের নাম দিয়ে পরবর্তীকালে বাংলা মাসের নাম করা হয়।
এই 12টি বাংলা মাসের নাম, অর্থাৎ বিশাখা নক্ষত্র থেকে নাম হয়েছে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় নক্ষত্র থেকে নাম হয়েছে আষাঢ়, শ্রাবণী থেকে নাম হয়েছে শ্রাবণ, কার্তিকা থেকে নাম হয়েছে কার্তিক, ভদ্রপদ থেকে নাম হয়েছে ভাদ্র, আশ্বায়নী থেকে নাম হয়েছে আশ্বিন, কার্তিকা থেকে নাম হয়েছে কার্তিক, অগ্রহায়ণ থেকে নাম হয়েছে অগ্রহায়ণ, পৌষা থেকে নাম হয়েছে পৌষ, ফাল্গুনী থেকে নাম হয়েছে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে নাম হয়েছে চৈত্র। পয়লা বৈশাখের দিন লক্ষ্য করা যায়, এই দিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসেবে ছেলেরা ধুতি পাঞ্জাবি এবং মেয়েদের শাড়ি পরার একটা রেওয়াজ প্রচলিত আছে। ভারতের বিভিন্ন প্রদেশ ছাড়াও মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনাম এই 14 এপ্রিল তাদের নিজস্ব বর্ষবরণ উদযাপন করে থাকে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী। তা বন্ধুরা, এই হলো বাংলা নববর্ষ বা বাংলা বর্ষপঞ্জির সংক্ষিপ্ত ইতিহাস, আমি যেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আগামী দিনে অন্য কিছু বিষয় নিয়ে আমি অবশ্যই আসব এবং আমার ইচ্ছা আছে এর পরেই যে আমি ভিডিওটা তোমাদের কাছে উপস্থাপনা করব সেটি হলো অক্ষয় তৃতীয়া নিয়ে। তা বন্ধুরা, আজকের মতন আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক দেবে। অনুরোধ করব আমার এই ভিডিওটা অন্যান্য মধ্যে ছড়িয়ে দিতে, এটাকে শেয়ার করবে এবং শেষে বলবো আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা কড়ি লাগে না, কিন্তু সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তোমরা তার একটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তখন সেই ভিডিওটা দেখতে পাবে। তাহলে বন্ধুরা, আজকের মতন রাখি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন চলি, টাটা।